নমস্কার শ্রোতা বন্ধুরা, আমরা দুই সই মনামি ও গায়ত্রী আবার আপনাদের স্বাগত জানাই আমাদের এই সইয়ের মঞ্চে। সইয়ের আজকের নিবেদন ভালোবাসি তোমায় গল্পের 40তম পর্ব। আমাদের গল্পটি কেমন লাগছে তা কমেন্টে জানান প্লিজ। আমাদের গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আর হ্যাঁ, সইকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। সঙ্গে থাকুন। আমরা আমাদের পূর্ববর্তী পর্ব থেকে জানতে পারলাম যে অজিত কিছু গুন্ডা নিয়ে এসে সোহমকে মারতে শুরু করে। সোহমও তার কিছু বিক্ষিপ্ত পুরনো বাজে স্মৃতি মন্থন করে সেও বেশ ক্ষেপে উঠে অজিত এবং সেই গুন্ডাদের বেশ এলোপাথারি মার মারে। এর পরবর্তীতে কি হলো সেটি জানতে হলে আমাদের সঙ্গে থাকুন। ছেলেটা ঘরে ঢুকলে সোহমকে দেখে অবাক হয়ে যায়। এ কি, ফর্সা শরীরে কালশিটের দাগ? আতঙ্কিত হয়ে জিজ্ঞাসা করে, দাদা, কোনোদিনও তো মারপিট করতে দেখিনি বা শুনিনি, কিভাবে হলো এসব? সোহম ওর প্রশ্নের জবাব দেয় না, বলে, বিকাশ, শোয়ার ঘরের দরজার পেছনে আমার একটা জামা আছে, নিয়ে এসে পরিয়ে দে তো, হাত তুলতে পারছি না ব্যথায়। বিকাশ আর কথা বাড়ায় না, কথা মতো জামাটা পরিয়ে দেয়। তারপর সোহম বলে, আর একটা কাজ করে দিবি প্লিজ? এমন বলছো কেন দাদা, বলো না কি করতে হবে। রান্নাঘর থেকে একটা থালা নিয়ে আয় না, একটু খাবার বেড়ে দে, আর আজ থালাটা একটু ধুয়ে দিয়ে যাস। বিকাশ বলে, কিছু চিন্তা করো না দাদা, আমি করে দিচ্ছি। বিকাশ নিজেই খাবার বেড়ে চামচ দিয়ে খাইয়ে দেয়। সবকিছু পরিষ্কার করে সোহমকে বিছানা করে দিয়ে ওষুধ খাইয়ে শুইয়ে দিয়ে বেরিয়ে যাচ্ছিল। সোহম ডেকে বলল, বিকাশ, চাবিটা নিয়ে যা, আমার কাছে আর একটা আছে, তুই আমাকে লক করে যা, কাল বেঁচে থাকি বা মরে যায় তুই তালা খুলে ঢুকিস। বিকাশ বলল, কি যে যা তা বলছো দাদা, ভালো ওষুধ এনেছি, ঠিক হয়ে যাবে। আর তোমার ফোনটা তোমার বালিশের পাশে রেখেছি, সুবিধা অসুবিধায় ফোন করো। বলতে বলতে বেরিয়ে যেতেই বিকাশ থমকে দাঁড়ালো, বলল, দাদা, খুব অসুবিধা হলে আমি আজ থেকে যাই, কি বলো? সোহম কিছু চিন্তা করলো, বলল, না রে, তুই যা, তোর তো আবার সকাল থেকে শুরু হবে দৌড়াদৌড়ি, তুই এসে দেখা করে যাস, তাতেই হবে। বিকাশ আর কিছু বলল না, লক করে বেরিয়ে গেল। এদিকে ওষুধ খেয়েও ব্যথা কমার নাম নেই সোহমের, জ্বরে গা পুড়ে যাচ্ছে। আগামীকাল কি অবস্থা যে থাকবে তা বুঝতে পারছে না। তবে এটুকু তো বোঝাই যাচ্ছে, কাল বিছানায় ভরসা সোহমের। অনেক কিছু চিন্তা করে প্রবালকে ফোন করলো। ঘুমিয়ে পড়েছিল প্রবাল। সোহমের ফোন দেখি হকচকিয়ে উঠল। এত রাতে তো কোনোদিনও ফোন করে না, নিশ্চয়ই খবর গুরুতর। ফোন ধরে বলল, কি হলো স্যার, এত রাতে কোনো এমার্জেন্সি? সোহম বলল, ভাই, একটা উপকার করতে হবে। বলুন না। কাল আমি ইনস্টিটিউটে যেতে পারবো না। আসল কারণ কি তুমি এখন আর আমার কাছে জানতে চেও না, এখন বলার মতো কোনো পরিস্থিতি নেই। ইনস্টিটিউটে সবাইকে বলবে আমি কলকাতায় যাচ্ছি একটা বিশেষ কাজে। আর হ্যাঁ, বিদিশাও যেন তাই জানে। আমি ওকে বলে দিচ্ছি কাল ইনস্টিটিউটে আসার জন্য। বিদিশা যেন না জানে আমি এখানেই আছি। আর হ্যাঁ, বিদিশা বাড়িতে যখন যাবে ওকে একটু পৌঁছে দিও প্লিজ। প্রবল বলল, সে তো বুঝলাম স্যার, কিন্তু বিদিশা আপনাকে নিয়ে ভীষণ ইমোশনাল, ওর কাছে কি লুকিয়ে রাখা ঠিক হবে? উপায় নেই আমার কাছে আর, ওর বাবা অসুস্থ, এত চাপ ও নিতে পারবে না। চিন্তা করো না, সময় হলে আমি জানিয়ে দেবো ওকে। আচ্ছা, যেমন আপনি ভালো বোঝেন।
কাল অবশ্যই এসো আমার এখানে। আর বিদিশাকে একটু চোখে চোখে রেখো। একদম পাগলিও। প্রবাল হেসে ফেলল। বলল, সেই চিন্তা করতে হবে না, আমি সামলে নেব। সোহম আবার কিছুক্ষণ চিন্তা করল, নিজেকে সাজিয়ে গুছিয়ে নিল। ফোন করলো বিদিশাকে। বিদিশা একরাশ অভিমান নিয়ে ফোনটা কাছে নিয়ে শুয়ে আছে। মনে একটাই আশা, সরি বলার জন্য ও ঠিক ফোন করবে। ফোন করতেই বিদিশা রিং হওয়ার আগেই ধরে ফেলল। ধরেই বলল, আমি কিন্তু সরি বলবো না, তুমি সরি বলবে। শত কষ্টেও হেসে ফেলল সোহম। চোখের কোণ দিয়ে অকারণেই জল গড়িয়ে পড়ছে সোহমের। সোহম বলল, আমাকে সরি বলতে হবে? হ্যাঁ। আচ্ছা, সরি। তবে এটা তোমার সেই রিক্সাওয়ালার জন্য নয়। বিদিশা ঠোঁট ফুলে উঠল। আবার বলল, তবে কার জন্য? এই বলতে পারো, কাল আমি কাকুকে হাসপাতাল থেকে আনতে যেতে পারছি না তাই। কেন, কোথায় যাবে? কাল আমি কলকাতা যাচ্ছি, ভোরের ফ্লাইটে। তোমার সাথে হয়তো কথা হবে না, আর কাকুকে এনে তোমায় ইনস্টিটিউটে ঢুকতে হবে অবশ্যই। আর সেটা যেভাবেই হোক, প্লিজ। বিদিশার মনের ফানুস যেন হাওয়া ছেড়ে দিল। বলল, তোমাকে ছাড়া কি করে থাকবো? ধুর পাগলি, পরশু চলে আসবো, এলেই তোমার সাথে দেখা করব। কিন্তু কালকের দিনটা তো তোমাকে পাবো না। সোহম মনে মনে বলে, পাগলি, তোকে ছাড়া কি আমি ভালো থাকি? কিন্তু অসহায় আমি, আমার এই যন্ত্রণা দেখলে পাগল হয়ে যাবি তুই। সোহম মুখে বলে, একটা দিন ম্যানেজ করে নাও প্লিজ। আমি খুব ক্লান্ত, কাল ভোরে উঠেই যেতে হবে। তুমি সাবধানে থাকবে, আর রাতে প্রবাল দিয়ে আসবে। বাড়ি একা কিন্তু যাবে না, কেমন? আর কোনো উচ্চবাচ্য করল না সোহম। ফোনটা কেটে দিল। অসহ্য যন্ত্রণা হচ্ছে, একটু না ঘুমোলে আরাম হচ্ছে না। ফোনটা সুইচ অফ করে রেখে দিল। বিদিশার একটু খটকা লাগলো। এমন কেন করলো? এমন করে তো কখনো ফোন রাখে না। ঘটনা অন্য কিছু নয় তো? কি হতে পারে? ঘুরিয়ে ফোন করলে ফোন সুইচ অফ। বিদিশার মন কত কথা বলে ভয় পাওয়ায়। হঠাৎ করে কলকাতায় যাবার কারণ কি? ওকে কিছু গোপন করছে? কেন করছে? কি চেপে যাচ্ছে? কলকাতায় কি আছে এমন যে কিছু না জানিয়ে ওকে যেতে হচ্ছে? প্রশ্নে প্রশ্নে পাহাড় তৈরি হয়। আর সেই পাহাড়ে বসে অলীক কল্পনার জাল বুনতে বুনতে, আকাশ কুসুম কল্পনা করতে করতে এক রাশ মন খারাপের জাল মনে ওতপ্রোতভাবে জড়িয়ে চোখ বোঝে বিদিশা। পরদিন সোহমকে আর কেউ ফোন করে পায় না। বিদিশা মিনিটে মিনিটে চেক করতে থাকে, কিন্তু সোহম নেই। মন ধীরে ধীরে ভারাক্রান্ত হয়ে ওঠে। অপূর্ববাবুকে ছুটি করিয়ে বাড়িতে নিয়ে আসে। বাবাকে বিছানায় শুইয়ে দিয়ে নিজে হাতে খাইয়ে দেয় বিদিশা। বাবার যত্নতে কোনো খামতি না রাখলেও মুখে অমাবস্যার ছায়া। অপূর্ববাবু জিজ্ঞেস করলেন, মন কেন খারাপ? তোর সে আসেনি জন্য? বিদিশা লজ্জা পেয়ে মাথা নিচু করে বলে, কলকাতায় গেছে বাবা, কাল ফিরে আসবে। অপূর্ববাবু বলেন, সে তো বুঝতেই পারছি কিছু একটা হয়েছে, নইলে মেয়ে কেন বাবার বাড়ি ফেরার আনন্দটা উপভোগ করতে পারছে না? বিদিশা বাবার মুখে মাথা রাখে, বলে, বাবা, অমন কেন বলছো? তোমার জায়গা কি কেউ নিতে পারে?
নিতে পারে না সে ঠিক আছে, তবে তোর মুখ কিন্তু অন্য কথা বলছে। কি বলছে? অপূর্ববাবু হেসে মাথা হাত বুলিয়ে দিয়ে বলেন, সে পরে বলবো ক্ষণ, তোর দেরি হয়ে যাচ্ছে, যা তুই। ইনস্টিটিউটে একটা প্রাণহীন দেহ নিয়ে ঢুকলো যেন বিদিশা। সোহম ছাড়া জগৎ যেন অন্ধকার। প্রবল দেখেই বুঝলো একটা টোকা দিলেই মেঘ ভাঙা বৃষ্টিতে ভেসে যাবে ইনস্টিটিউট। তাই বুদ্ধি করে এমন এক কাজে আটকে দিল বিদিশাকে যে বিদিশার মাথা সোহমকে নিয়ে ভাবাই বন্ধ করে দেয়। এদিকে সোহম বেঘোরে ঘুমোচ্ছে, চোখ মুখ শরীর এক অদ্ভুত ভাবে ফুলে গিয়েছে। বিকাশ ডাক দিলেও যেন হুঁশে নেই সোহম। তাও জোর জবরদস্তি করে ডেকে তুলে খাবার খাইয়ে ওষুধ দিয়ে বাড়ি যায়। বিকাশ আবার দুপুরে আসে। বিকাশের যত্নে সোহম বিকেলের দিকে একটু সুস্থ বোধ করতে থাকে। আর সুস্থ বোধ করতেই বিদিশার জন্য বুকটা একটা চাপা ব্যথায় মোচড় দেয়। আর যেন পারা যাচ্ছে না। বিদিশা কেমন আছে, কি করছে? বিদিশাকে একবার দেখার জন্য মনটা ছটফট করতে থাকে। সোহম নিজেকে অনেক বোঝায় যে বিদিশা সোহমের এমন অবস্থা সহ্য করতে পারবে না, কেঁদে কেটে একাকার করবে। কিন্তু আর এক মন বলে বিদিশা ভালোবাসলে কষ্টটা কমে যাবে। কেন এখনো একা, এত একা? সোহম তো আর একা নেই, পাগলের মতো কেউ তাকে ভালোবাসে। সে এলে তার কোলে মাথা রেখে শুয়ে থাকলে, তার আদরের বকা খেলে, সে ভালোবেসে শাসন করলে আরো তাড়াতাড়ি সুস্থ হবে সোহম। সোহমকে এই অবস্থায় দেখার পর বিদিশা কেমন করে সেটা সোহম উপভোগ করতে চায়। এটাও একটা প্রাপ্তি সোহমের কাছে। কেউ ওর মতো ভালোবাসেনি। যত ভাবে তত মনের বাঁধন আলগা হয়, তত যেন সোহম বিদিশার আদর পাওয়ার জন্য ছোট্ট বাচ্চার মতো হতে থাকে। সত্যি এই ব্যথা এমনি কমবে না। আদর চাই, যত্ন চাই, ভালোবাসা চাই। আমার বিদিশাকে চাই। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের পর্ব? আজকের পর্ব কেমন লাগলো তা কমেন্টে জানান প্লিজ। সোহম কি বিদিশাকে তার এই অবস্থার কথা জানাবে? জানালে বিদিশা এসে কেমন ব্যবহার করবে? সোহমকে কি বকবে, নাকি আদর যত্নে ভালো করে তুলবে? সেটি জানতে হলে আমাদের পরবর্তী পর্বের সঙ্গে থাকুন। আজ এই পর্যন্তই। ধন্যবাদ। ভালো থাকবেন।